বাংলাদেশে বিভিন্ন জেলায় যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ওয়েলকাম। সাথে সাগর শিক্ষা বাড়িতে আছি, আমি মোহাম্মদ রকনুজ্জামান সাগর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বই থেকে এই সকল বিষয়ে তোমাদের জন্য একটা চমৎকার ক্লাস নিয়ে এসেছি। দেখো, এখানে আলোচ্য বিষয় লেখা আছে সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, ধারাবাহিক অনুপাত এবং বাস্তব যে সমস্যাগুলো আমাদের বের হয় সেখান থেকে অনুপাত কীভাবে প্রয়োগ করব এবং 91 পৃষ্ঠার একটা একক কাজ দেওয়া আছে। আমি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি বুঝে গেছো এই অধ্যায়টা তোমাদের অনুপাত ও সমানুপাত নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি যখন এই ক্লাসটি করতেছি, তোমরা যখন বাসায় আসো, যে যেখানে আসো, যদি কেউ বাসায় থাকো তাহলে সঙ্গে তোমাদের বইটা রাখবা, দেখবা তোমাদেরকে এই ক্লাসটা আরও সুন্দর লাগতেছে। তো আসো, আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো শুরু করি। সর্বপ্রথম আমি এখানে লিখেছি সরল অনুপাত। সরল অনুপাত কি? কোনো অনুপাতে যদি দুটি রাশি থাকে তাহলে সেটাকে সরল অনুপাত বলা হয়। যেমন আমি একটা অনুপাত লিখেছি, দেখো 3:5। বলো তো এখানে কয়টা রাশি আছে? দুইটা রাশি আছে। তাহলে একটা অনুপাতে যদি এরকম দুইটা রাশি থাকে তাহলে সেটা অবশ্যই সরল অনুপাত। তাহলে সরল অনুপাতের সংজ্ঞাটা কি দাঁড়ালো? যদি কোনো অনুপাতে দুটি রাশি থাকে তাহলে সেই অনুপাতকে সরল অনুপাত বলে। যেমন 3:5 অথবা 5:3 অথবা 2:3। এবার আসো লঘু অনুপাত। লঘু অনুপাত হলো, লঘু কথাটা দ্বারা বোঝায় কম। কম কি? যেমন আমি এখানে নতুন একটা অনুপাত লিখতেছি 2:3। বলো তো ছোট দিয়ে শুরু করিনি, তাহলে প্রথমটা ছোট, অর্থাৎ এই অনুপাতটির প্রথমটা হলো পূর্ব রাশি এবং পরেরটা হলো উত্তর রাশি, তাই না? উত্তর রাশি। তাহলে গরু অনুপাতে কি বলা হয়েছে? পূর্ব রাশি যদি ছোট হয়, উত্তর রাশি যদি বড় হয়, তাহলে সেই অনুপাতকে লঘু অনুপাত বলে। তাহলে এরকম আমি আরও উদাহরণ দিতে পারি, যেমন 1:2, তাই না? আবার বলতে পারি 5:6 বা 7। তাহলে অর্থাৎ প্রথমটা ছোট হবে, পরেরটা বড় হবে। এইটাই হলো লঘু অনুপাত। এবার আসো গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত কাকে বলে? গুরু মানে কি? অবশ্যই শিক্ষক বড়। তাহলে এই অনুপাতগুলোকে যদি আমি উল্টো দিকে লিখি, বিপরীত ক্রমে লিখি, তাহলে গুরু অনুপাত হয়। যেমন 3:2, 2:1, 7:5। তাহলে দেখো, এখানে পূর্ব রাশিগুলো বড় এবং উত্তর রাশিগুলো ছোট। তাহলে গুরু অনুপাত কাকে বলে? যে অনুপাতের পূর্ব রাশি বড় এবং উত্তর রাশি ছোট তাকে গুরু অনুপাত বলে। এবারে আসো একক অনুপাত। একক মানে কি বুঝতে হবে, এখানে পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান। তাহলে একক অনুপাত কাকে বলে? যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির মান সমান তাকে একক অনুপাত বলে। যেমন আমি বলতে পারি 15:15, আবার বলতে পারি 1:1, আবার বলতে পারি 7:7। তার মানে কি পূর্ব রাশি এবং উত্তর রাশি এরা সবাই সমান। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো একক অনুপাতের? যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান তাকে আমরা একক অনুপাত বলবো। এবারে আসো ব্যস্ত অনুপাত কি? যেমন এখানে উদাহরণ লেখা হয়েছে 7:5, তাই না? ব্যস্ত কি? যেমন তোমাকে যদি একটা কাজ দেওয়া হয় এবং তুমি যদি অন্য একটা কাজে ব্যস্ত থাকো, তাহলে তোমার পরে যে কাজটা দেওয়া হলো নিশ্চয়ই এই কাজটা তুমি অন্য দ্বারা করে নেবে। তার মানে তুমি তোমার জায়গায় আরেকজনকে রিপ্লেস দিয়ে দেবে। তাহলে বন্ধুরা দেখো, যদি ব্যস্ত অনুপাতের উদাহরণ দিতে চাই, মনে করো আমি লিখলাম 13:3। 13:3 একটা অনুপাত। তো ব্যস্ত কি? আমি আর একটা অনুপাত লিখবো, 3 আসবে এখানে আর 13 যাবে এখানে।
তাহলে এই অনুপাতটা কি দাঁড়ালো 3:13। তার মানে তুমি পূর্ব রাশিকে উত্তর রাশি ধরেছো আর উত্তর রাশিকে পূর্ব রাশি ধরেছো, তাহলে এই অনুপাতটাই হলো ব্যস্ত অনুপাত। আমি আবারও বলছি, ব্যস্ত অনুপাত কি? কোনো সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকেই ব্যস্ত অনুপাত বলে। তো বন্ধুরা, এই হলো সরল, লঘু, গুরু, একক, ব্যস্ত। এবারে আসো ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত কি? অর্থাৎ দুটি অনুপাতের প্রথম অনুপাতের যদি উত্তর রাশিগুলো এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিগুলো পরস্পর সমান হয়। যেমন আমি লিখছি 3:2, এটা একটা অনুপাত। আবার আর একটা অনুপাত লিখতেছি 5:7। তাহলে খেয়াল করো, এটা হলো পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি। তাহলে নিশ্চয়ই এটা পূর্ব, এটা উত্তর। তো আমরা কি করব, যদি দুটি অনুপাতের 1, 2 এই দুটি অনুপাতের উত্তর রাশি এবং পূর্ব রাশি পরস্পর কি হয়? সমান হয়। পরস্পর কি হয়? সমান হয়। তাহলে ওই অনুপাতটাকে আমরা ধারাবাহিক অনুপাত বলবো। কি অনুপাত বলবো? ধারাবাহিক অনুপাত। তো আসলে এখানে কি একই আছে? নাই। তাহলে করব কিভাবে? এই 2 দ্বারা পুরোটাকে গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করো, 5×2 = 10 অনুপাত 7×2 = 14। কত দ্বারা গুণ করলাম? 2 দ্বারা। এবার এই পুরো অনুপাতটাকে কি করব? এই 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করো, 3×5 = 15 অনুপাত 5×2 = 10। তাহলে দেখো, নতুন যে আমরা অনুপাতটা পাইলাম, এখানে একটা এখানে একটা, এই অনুপাত দুটির এখানকার উত্তর রাশি আর এইখানকার পূর্ব রাশি, হ্যাঁ এখানকার পূর্ব রাশি, এরা পরস্পর সমান হয়েছে। তাহলে আমরা পাবো অতএব ধারাবাহিক অনুপাত। তাহলে ধারাবাহিক অনুপাতটা কি পাইলাম? এখানকার 15, এখানকার এই 10 বা এই 10-এর যে কোনো একটা, আর এখানকার 14। এই যে আমরা একটা ধারাবাহিক অনুপাত পেয়ে গেলাম। তো আমি আবারও বলছি, দেখো শুরুতে আমরা এরকম দুটো অনুপাত নেব, নিয়ে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতটাকে গুণ করব, আবার দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতটাকে গুণ করব। গুণ করে দেখা যাচ্ছে যে এইখানকার উত্তর রাশি আর এইখানকার পূর্ব রাশি পরস্পর সমান হয়েছে। তাহলে আমরা এখান থেকে তিনটে জিনিস অর্থাৎ 15, 10 আর 14 অনুপাত আকারে লিখব। তাহলে আমাদের এইটাই হয়ে যাবে ধারাবাহিক অনুপাত। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা, তাই না? আর আমার এই ক্লাসটা শুধু তোমার জন্য নয়, তোমার সহপাঠী যারা আছে, তোমার কাজিন আছে, তোমার বেস্ট ফ্রেন্ড আছে, এদেরকে তোমরা এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কমেন্টে জানিয়ে দেবে আমার ক্লাসগুলি তোমাদেরকে কেমন লাগছে। কারণ আমি ক্লাস নিচ্ছি, তুমি বুঝতেছো কি না এটা আমাকে জানতে হবে। তুমি আমাকে জানাবে, স্যার এই জায়গাটা ভালো বুঝলাম না, বা স্যার এই অঙ্কটা একটু করে দেখান, বা স্যার এই জায়গাটা আমি এইভাবে বললেন, যদি এইভাবে বলতেন তাহলে হয়তো বা আরও ভালো হতো। তোমরা আমাকে পরামর্শও দিতে পারো। আর অত পরামর্শ যদি নাও দিতে পারো, অন্তত বলবা যে ক্লাসগুলো আমার কেমন লাগলো। ভালো লাগলেও বলবা, খারাপ লাগলেও বলবা। খারাপ লাগলে আমি আরও ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের ভালো লাগে সেটাও যদি জানাও, তাহলে আমি আমার ক্লাসগুলো আরও পারফেক্টলি স্মুথলি নেওয়ার আগ্রহ আমারটা বেড়ে যাবে। তো বন্ধুরা দেখো, তাহলে আমরা ধারাবাহিক পর্যন্ত এসে গেছি। এবারে আমরা বাস্তব সমস্যার সমাধানে অনুপাতের কিভাবে প্রয়োগ করতে হয় এটা দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের 85 পৃষ্ঠায় 500 টাকা দুই বন্ধুর মাঝে ভাগ করে দেয়া, তারপরে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 360 এবং অনুপাত দেওয়া আছে 4:5 ভাগ করে দেয়া। এরপরে আবার 86 পৃষ্ঠায় 30টি কমলা 3 বন্ধুর মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেয়া। এরকম অনেক অঙ্ক দেয়া আছে।
তো তোমরা বই অবশ্য অঙ্কগুলো সমাধান দেওয়াই আছে, তো এই অঙ্কগুলো তোমরা বইয়ে করতে পারবা। তো আমি জাস্ট তোমাদের একটু সংক্ষেপে দেখে দিচ্ছি, কারণ তোমাদের বেশি সময় নেব না। সংক্ষেপে একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব। তো এর জন্য দেখো আমি যে যোগফল দেওয়া ছিল 360 টাকা, অনুপাত ছিল 4:5, অর্থাৎ 85 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা শর্টকাটে আমি একটু দেখে দিচ্ছি। তোমরা তো পারবাই, কিন্তু সবাই হয়তো বা পারবে না, যারা পারবে না তাদের জন্য আমারটা। আর সবচেয়ে একটা চমক থাকবে, সেটা হলো 91 পৃষ্ঠায় যে একক কাজটা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 4:5 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা শুরুতেই এভাবে লিখব যে দেওয়া আছে অনুপাত কত দেওয়া আছে, 4:5। এবার লিখব অনুপাতের যোগফল 4 + 5 = 9। তাহলে একটা হলো 4 আর একটা হলো 5, তাহলে সংখ্যা দুইটা কত হবে? তাহলে এখানে লিখবো আমরা 9 পেলাম। তাহলে অতএব প্রথম সংখ্যাটা আমরা কিভাবে পাবো? এই মোট 360-এর 9 ভাগের কয় ভাগ? 4 ভাগ। 9 ভাগে 4 ভাগ। এবার এখানে আমরা ক্যালকুলেশন করলে প্রথম সংখ্যাটা পেয়ে যাব। এবারে দ্বিতীয় সংখ্যাটা কিভাবে পাবো? 360-এর 9 ভাগের 5 ভাগ। এখানে ক্যালকুলেশন করলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাবো। তাই এখানে কাটাকাটি করি, 9 দিয়ে 36 গেলে 4 9 36, একটা 0 40, তাহলে 4 40 160। এটা হলো প্রথম সংখ্যা। আবার এখানে কাটাকাটি যায় 40 দিয়ে, তাহলে 4 5 20, অর্থাৎ 200। তাহলে প্রথম সংখ্যাটা হলো 160 এবং দ্বিতীয় সংখ্যাটা হলো 200। তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর হবে সংখ্যা দুটি কত? 160 ও 200। এবার খেয়াল করি, দেখো তো এই 160 আর 200 যোগ করলে 360 হয় কিনা? 360 হয়ে যায়। তাহলে এইভাবে আমরা শর্টকাটে অঙ্কগুলো করতে পারি। তো বন্ধুরা, এটাও হয়ে গেল। এবার আমি এই যে একক কাজ 91 পৃষ্ঠা যে একক কাজটা দেওয়া আছে, এটা তোমাদের, তাহলে নিশ্চয়ই তোমাদের 91 পৃষ্ঠা খোলা আছে। দেখো প্রশ্নটা, আমি তোমাদের জন্য প্রশ্নটা পড়তেছি। এখানে বলা আছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 820 জন, মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 820। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। আমরা জানি একটা স্কুলে বছরের শুরুতে শিক্ষার্থীরা ভর্তি হয়, তবে কত পার্সেন্ট এখানে ভর্তি হয়েছে? দেখো 5%, মানে 100 জনের মধ্যে 5 জন। তাহলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা এটাকে এভাবে সমাধান করব। এটা আসলে একক কাজ 91 পৃষ্ঠা 91। হ্যাঁ, আমরা শুরুতে লিখব দেওয়া আছে মোট শিক্ষার্থী কত? 820 জন। এখন বলছে বছরের শুরুতে ভর্তি হলো 5%। তাহলে নতুন শিক্ষার্থী ভর্তি হলো কয়জন? 5%। কার 5%? মোট 820-এর 5%। তাহলে 820-এর 5%। তাহলে এবার এটাকে ভেঙে নাও, 820-এর 5% কথাটার অর্থ হলো 100 জনের মধ্যে 5 জন। এবার কাটাকাটি করো, 0 0 কাটা, 5 দিয়ে 10-কে ভাগ করলে 2, 2 দিয়ে 82-কে ভাগ করলে 41। তাহলে মোট নতুন শিক্ষার্থী ভর্তি হলো 41 জন। অর্থাৎ বছরের শুরুতে যে নতুন 5% শিক্ষার্থী ভর্তি হলো, এই 5%-এর সংখ্যাটা দাঁড়ালো 41 জন। তাহলে এখন বলছে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে লাগবে অতএব বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আগে ছিল 820 আর এখন ভর্তি হলো 41, এটা যোগ করে দাও। তাহলে 820 আর 41 কত হয়? 861।
861 জন, অর্থাৎ 0 আর 1 1, 4 আর 2 6 আর 8। তাহলে মোট এইটা হলো আমাদের উত্তর, যে ওই স্কুলে যদি 5% শিক্ষার্থী ভর্তি হয় তাহলে মোট শিক্ষার্থী দাঁড়াবে 861 জন। তো বন্ধুরা, এইভাবে তোমরা সমস্যাগুলো সমাধান করবা। তবে এখান থেকে আমি তোমাদের কিছু নৈবেত্তিক বা এক কথায় উত্তর দেওয়া শেখাতে পারি। যেমন এখানে আমরা আরও একটা অঙ্ক করতে পারি যে 5% শিক্ষার্থী যদি ঝরে পড়ে, যদি বলা হয় যে বছরের শেষে 5% শিক্ষার্থী ঝরে পড়লো বা ড্রপ আউট হলো, তাহলে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কয়জন? তাহলে 5% মানেই তো কত? 41। যদি ঝরে পড়ে যায় তাহলে মাইনাস হবে, তখন আমরা এই 820 থেকে এই 41 জন বিয়োগ করব। তাহলে বিয়োগ করো, 10-এর থেকে 1 বাদ দিলে 9, হাতে হলো 1, 5, 12 থেকে 5 বাদ দিলে 7, হাতে হলো 1, 8 থেকে 1 বাদ দিলে 7, তখন 779 জন শিক্ষার্থী দাঁড়াবে। তো বন্ধুরা, আরও অনেক টিপস আছে। যেমন মনে করো কোনো একদিন শনিবার বৃষ্টির কারণে কোনো একটা স্কুলে যদি শিক্ষার্থীর সংখ্যা 800 জন হয়, বা দেখা গেল তোমাদের ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা হলো 60 জন, হ্যাঁ, কোনো সপ্তম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হলো 60 জন, অথবা 50 জন ধরলাম, একটু শর্টকাট সহজে বোঝাই। তে শনিবার বৃষ্টির কারণে 5% শিক্ষার্থী আসলো না। কজন আসলো না? 5%, মানে বৃষ্টির কারণে শনিবার তোমার ক্লাসে 5% শিক্ষার্থী আসেনি। তো 5% কথাটার অর্থ কি? 5% কথাটার অর্থ হলো যে 100 জনের মধ্যে 5 জন আসেনি, অথবা 10% শিক্ষার্থী আসেনি। তাহলে 10% মানে কি? 100 জনের মধ্যে 10 জন শিক্ষার্থী আসেনি। তাহলে তোমার ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা 50 জন, তাহলে 100 জনের মধ্যে যদি 10 জন না আসে, তাহলে বলো তো 50 জনের মধ্যে কয়জন আসবে না? 5 জন। তাহলে এখন যদি বলা হয় তোমার শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 50 জন, শনিবার বৃষ্টির কারণে রেইনের কারণে 10% শিক্ষার্থী বা 10% শিক্ষার্থী আসেনি, তাহলে উপস্থিত ছিল কয়জন? 10% মানে কি? 100 জনের মধ্যে 10 জন আসেনি, কিন্তু তোমার শিক্ষার্থী কত? 50, তাহলে 50 জনের মধ্যে 5 জন আসেনি, তাহলে উপস্থিত ছিল কয়জন? 50 বিয়োগ 5, তখন উপস্থিত ছিল 45 জন। তাহলে খেয়াল করে দেখো, 100 জনের মধ্যে 10 জন আসেনি, তার মানে 90 জন এসেছে। তাহলে 50 জনের মধ্যে কত হবে? 5 জন কমে যাবে, তখন 45 দেওয়া হবে। বন্ধুরা, এইভাবে আমরা শতাংশের অঙ্কগুলো করতে পারি। এবং পুরো ক্লাসটা তোমরা নিশ্চয়ই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো বন্ধুরা, আমি আজকে এটাই নিয়ে এসেছিলাম। তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা, তোমরা তোমার নতুন বন্ধুদেরকে, তোমার কাজিনকে, তোমার সহপাঠীকে এগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কমেন্টে জানিয়ে দেবে আমার ক্লাসটা কেমন লাগলো। বন্ধুরা, নেক্সট ডেতে আমি আরও একটা মজাদার ক্লাস নিয়ে আসতেছি। তোমাদেরকে আজকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।